সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের খুব প্রিয় একটা মানুষকে নিয়ে আমরা এসেছি। এই প্রিয় মানুষটাকে আপনারা নামে চিনেন, তার ছবিও দেখেছেন। তার সাথে আমরা প্রথম কথা বলবো। আমাদের এই বোনটাকে আমি আপামনি ডাকি। আপামনি হচ্ছে আমি একটু আদর করে, আমার ছোট বোনকে আমি আপামনি ডাকি। আমি বোনদের আপামনি ডাকি আদর করে। এই আপামনিকেও আমি আপামনি ডাকি এবং এই আপামনিটার নাম হচ্ছে উর্মি। তার ডাকনাম তাবাসসুম তাপসী, সম্পূর্ণ নামটা। এইভাবে আমরা পরিচিত এখন। তার সাথে যখন আমি চিন্তা করলাম কথা বলা দরকার, আমাদের সবার সামনে নিয়ে আসা দরকার, আমি একটু তার নামের অর্থগুলো খুঁজলাম। উর্মি নামটা আসে সমুদ্র, তাবাসসুম একটা আপনার সরি সমুদ্র না, ঢেউ, সমুদ্রের ঢেউ। তারপরে হচ্ছে তাবাসসুম একটা আরবি শব্দ। তাবাসসুমটা আসে সুখ, হাসি, আল্লাহর হাসি কথাটা ব্যবহার করতে তাবাসসুমটা হয়ে গেছে। আর তাপস্বী খুব পরিচিত একটা বাংলা শব্দ। তাপস্বী হচ্ছে তপস্যা যিনি করেন। আমরা তাপস্বী রাবেয়া এমন একটা উপমা ব্যবহার করি। এই উর্মি, এই তাবাসসুম বা এই তাপস্বী বাংলাদেশের এই প্রজন্মের একটা বিদ্রোহের নাম। বাংলাদেশের সবাই যখন একটা নিরাপদ চাকরি খুঁজে, বিশেষ করে সরকারি চাকরি, এই সরকারি চাকরির মায়া ছেড়ে বিবেকের তাড়নায় উর্মি বিদ্রোহ করেছেন, তার চাকরিটাও ঝুঁকির মুখে ফেলেছেন। তার মুখে তার গল্পটা শুনবো। উর্মি, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আমি অনেক লম্বা একটা ভূমিকা দিয়ে ফেলেছি, মানুষ হয়তো বিরক্ত হচ্ছে আমার প্রতি। হ্যাঁ, কারণ সবাই উর্মির কথা শুনতে চায়। একটা বক্তব্য উর্মি, যে বক্তব্যের মাধ্যমে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। ঘটনাটা 6 অক্টোবরের। ওই ঘটনাটা একটু বলা যায়, শেয়ার করা যায়? জি ভাই, ঘটনাটা হচ্ছিল 6 অক্টোবরে। আমার আসলে একটা ডিপার্টমেন্টের এক্সাম ছিল। আমাদের 3টা এক্সাম দিতে হয় ডিপার্টমেন্টে। তো ওই সময় আমি ঢাকায় ছিলাম। তো ঢাকা থেকে যেদিন আসি, আসার দিন আমি বাসে ছিলাম। তো ওখানে বসে বসে আমি খবর দেখতেছিলাম। তো তখন দেখি যে যে প্রধান উপদেষ্টা আমাদের, উনি আহ নিউ ইয়র্কে তখন জাতিসংঘের একটা সাধারণ পরিষদের একটা অধিবেশন ছিল, ওখানে যোগ দিতে গিয়ে মানে একটা সাক্ষাৎকার দেন ভয়েস অফ আমেরিকাকে। তো সেই সাক্ষাৎকারে যখন বঙ্গবন্ধু সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান করা হলো, এটা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি আহ তার জেস্টার কষার একদম বুঝিয়ে দেন যে উনি আসলে খুব বিরক্ত এই প্রশ্নটাতে। ছাত্ররা অভ্যুত্থান করেছে, ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা বলেছে, তারা রিসেট বাটন পুশ করেছে, অতীত নিশ্চিহ্ন। উনি এমন ভাবে বলেন যে আমাদের আসলে কোনো অতীত ইতিহাস নাই, অথবা যেটা ছিল সেটা একদম নিশ্চিহ্ন, এখন আমরা নতুন করে শুরু করি। তো ওটা আসলে দেখে আমি 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 যে শক, যেটা আসলে উনি কিভাবে বলতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ধারণ করার কথা। এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো বাংলাদেশ আসলো। তো আমরা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলি কিভাবে? তো এটা দেখে আমি আসলে খুব বলতে গেলে একটু রাগই হয়ে গেছিলাম। তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি। তো ফেসবুকে পোস্টটা তো সবাই দেখে হয়ে গেল। পরের দিন ইন্টারভিউ নেওয়া হয় আমার। তারপর আহ তো আমি যে ইন্টারভিউ সাক্ষাৎকারটা দেই, ওটা সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন একটা সারা সারা পড়ে যায় আর কি। এটা আর আমার মনে ইন্ডিপেন্ডেন্ট, হয়েছিল যে ওইটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন না?
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সাক্ষাৎকারটা ছিল। তো এরপরে আমার উপর একটা ঝুঁকি চলে আসে। আমার ডিসি স্যার আমাকে ডাক দেন। ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে, "তুমি এই কথাটা কেন বলতে গেলা?" আ তো এখন তো সাংবাদিকরা ফোন করতেছে। অনেক কিছু জানতে চাচ্ছে। তো আমি তখনই বুঝে যাই ওই সময় কিছু আসলে একটা হবে। আমাকে আর এখানে হয়তো রাখা হবে না লালমনিরহাটে। কারণ আমার উপর একটা আ আ লাইফ থ্রেট চলে আসতে পারে। তো ডিসি স্যারও চেষ্টা করেন যে আমাকে যত দ্রুত সম্ভব রংপুরে বদলি করে দেওয়ার জন্য। তো ২ টা অর্ডার হয় একসাথে। রংপুরে একবার বিভাগীয় কমিশনার অফিসে আমাকে বদলি করা হয়। তারপর আবার ওই রাতেই আবার আ আমার আমাকে ওএসডি করা হয় জলপাইগুড়ি মন্ত্রণালয়। তো আমি পরের দিন ভোরেই আমি ফ্লাইটে করে চলে আসি ঢাকায়। কারণ আমার তো জনপ্রশাসনে জয়েন করতে হবে। তো এরপরে ৯ অক্টোবর আমি জনপ্রশাসনে জয়েন করি। তো এখন পর্যন্ত এরপর তো আমাকে সাময়িক বরখাস্ত করে ফেলা হয়। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে সাময়িক বরখাস্ত অবস্থায়। আর আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হয়েছে। ওটার প্রথম শো কজের জবাব আমি দিয়েছি। এরপর আবারও আমার বিরুদ্ধে গুরুদণ্ড দেওয়ার অর্থাৎ একেবারেই ডিসমিস করে দেওয়ার ডিসিশন নেয়। তো তারপরে আমাকে দ্বিতীয় শো কজ নোটিস করা হয়। সেই শো কজের জবাবও দিয়েছি। তো এই অবস্থায় এখন পর্যন্ত আছে। ওই জি। সময় তো আপনি লালমনিরহাটের সহকারী কমিশনার ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ সরকারি কমিশনার ছিল। আর হচ্ছে ম্যাজিস্ট্রেট একই সাথে। হ্যাঁ, লালমনিরহাটের সরকারি কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম। এরপরে ওএসডি করে ফেলার পরে এখন আমার ডেজিগনেশন হচ্ছে আমি সহকারী সচিব ওএসডি জনপ্রশাসন নিয়ে আর সাময়িকভাবে বরখাস্ত। ওই ঘটনার পরে সাথে কি প্রতিক্রিয়া হয়? এবার আপনাকে কি লোক দেখতে আসে বা আশেপাশে কি প্রতিক্রিয়া ছিল? আশেপাশে আসলে ঐদিন আমি তো ওই দিনটা অফিস করি। ওই পোস্ট দেওয়ার পরের দিনটাতে সারাদিনই আমি অফিস করি এবং বিকালের মধ্যেই সব জানাজানি হয়। তখন মানুষজন আসলে ওভাবে দেখতে আসেনি। কারণ জানাজানি হতেও একটা টাইম লাগছে লালমনিরহাটে। তো আমি যতটুকু বুঝলাম যে ডিসি স্যার বুঝতে পারছিলেন যে আমার একটা লাইফ থ্রেট আছে। উনি সাথেই রংপুরে বদলি করে দেওয়ার চেষ্টা করেন। আর পরের দিনই চলে যেতে বলেন আমাকে মানে লালমনিরহাট থেকে যাতে উনি যাওয়ার ব্যবস্থা করে দেন। যাতে করে মানে আমার লাইফ থ্রেটটা না আসে, আমাকে মব ফেস করতে যেন না হয়। তো আমি ঢাকায় চলে আসার পর তারপর ওখানে আন্দোলন শুরু হয়। আমি দেখছি যে রংপুরে আন্দোলন হয়েছে, লালমনিরহাটে আন্দোলন হয়েছে ডিসি অফিসের সামনে। ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে। গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাঁড় করানো হয়েছে, যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তো তারপর বীর মুক্তিযোদ্ধারা আহ রাষ্ট্রীয় সম্মানে মানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন। আমরা দেখছি যে মতিয়া চৌধুরী উনি রাষ্ট্রীয় সম্মান পান নাই। তারপর আহ আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী ছিল না, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল আহ সরকারের। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই? আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে। তো তারপর হচ্ছে একটা আহ মানবাধিকার আহ মানে যুদ্ধাপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে। সেখানে আবার প্রথম মানে চিফ প্রসিকিউটর হয়েছে জনাব তাজুল ইসলাম, যিনি আবার 2010 সালে যেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল সেখানকার ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে তাপসে। প্রতিশোধ আসছে এবং মুক্তিযুদ্ধকে রিসেট করে মুছে ফেলার সময় আসছে। তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে আমার জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে। এবং আমি আমার সিনিয়র যারা
অফিসার আছেন, সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা ব্যাপারগুলো বুঝেন। আসলে কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে, এবং এভাবে যদি চলতে থাকে, আমরা যদি প্রতিবাদ না করি, সেক্ষেত্রে আমাদের ইতিহাস কিন্তু একটা সময় মুছে ফেলা হবে। তখন কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই, তখন আমাদের আগে হয়তো 30 লক্ষ আহ জীবন দিতে হয়েছিল, এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে ব্যাক করতে হবে। তো এটাই ছিল। আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না। এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে। তো যেন উনারা বুঝেন, আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আমার এই বিষয়গুলো তদন্ত করবেন, তার কাছে অ্যাটলিস্ট আমার এই মেসেজটা পৌঁছে দেওয়া, সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করা যে বাংলাদেশ আসলেই কিন্তু মানে একটা রং হাতে আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে, দেশ বিরোধী শক্তির হাতে আছে। আপনারা সতর্ক হন, একটু বেশি চেষ্টা করুন। জবাবটা কয় পাতার ছিল? প্রথম জবাবটা 5 বা 6 পাতার ছিল, আর দ্বিতীয় জবাবটা ছিল 2 পাতার। দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেইন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কোঅপারেট করি, সেক্ষেত্রে আমার আহ আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হয়ে যাব, যেহেতু সংবিধান এখনো আহ আছে আমাদের। সংবিধান তো বাতিল করা হয় নাই, আর বাতিল তো করতে পারবে না ইনশাল্লাহ। আহ তো সংবিধান যেহেতু আছে, সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হব। তো এটা এটা আমার সেকেন্ড জবাবে ছিল। তো আমি অপরাধী হতে চাই না। এই জবাবটা কি আপনি নিজে নিজে লিখেছেন, না কেউ হেল্প করেছে আপনাকে? না, 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 আমি নিজেই লিখেছি। প্রথম জবাবটা যেহেতু 5-6 পাতা ছিল, 3-4 দিন সময় নিয়ে ছিল। আর আহ প্রথম জবাবটা আমি খুব পোলাইটলি লেখার চেষ্টা করেছিলাম, যাতে মেসেজটা আমি আমার সিনিয়র অফিসারদের কাছে পৌঁছাতে পারি। তো দেখা গেল যে সবার কাছে মনে হয়েছে জবাবটা অধ্যত্বপূর্ণ জবাব হয়েছে। আর পরবর্তী জবাবটা আমি একদম ক্লিয়ারলি স্ট্রেইট ওয়েতে বলার চেষ্টা করছি যে এই কারণ, এই কারণে আমার আমার বিরুদ্ধে আসলে কিছু আনয়ন করা যায় না, মানে লিগাল সাইডে আছে। ওটাই। আপনি আপনি তো একবার দেখা গেল আপনার ফাঁসি হচ্ছে, এটা দেখে একটা জবাব দিয়েছেন, তারপর পরের জবাবে ফাঁসিটা আপনি নিশ্চিত করেছেন আপনি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা, হ্যাঁ, আচ্ছা, অনেকটা এরপর এরকম। আপনার কিন্তু আমার আসলে ব্যাক করার তো সুযোগ নাই। আমি আমি আসলে রিগ্রেটফুল না। এই আমি যা করেছি এটার বিষয়ে আমি রিগ্রেটফুল না। কারণ আমার কাছে মনে হয় যে চাকরি বাঁচানোর যে মানে দেশই যদি না থাকে, তাহলে আমার চাকরিও তো থাকবে না। এটাই। এই ঘটনার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি আসলে এই কথা বলেন নাই, মুক্তিযুদ্ধটাকে হ্যাঁ, ডিলিট করার বলেন নাই। সেটা সেটা আপনি খেয়াল করেছেন? সেটা আমি খেয়াল করেছি। এখন আমার কাছে মনে হয়, আমি কি বলবো যে যদি উনি রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কথাই না বলেন, এটা আসলে এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না। মানে আমার মনে হচ্ছে উনি, আমি আমি যেটা বুঝছি ওটাই বোঝাতে চাইছেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে অনেক একটা টার্মোইল তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে, অনেকেই রিয়াক্ট করতেছে, তো ওটাকে একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা আহ ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে আসলে উনি সেটা বলেন। তো কিন্তু আপনি দেখেন ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারে আপনার যে চেষ্টাটা ছিল, বঙ্গবন্ধুর প্রতি একটা বিরক্তি। তারপর বঙ্গবন্ধু ধানমন্ডি 32 ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিহ্ন। তাহলে ধানমন্ডি 32 তো আমাদের অতীত, তাই না? আর সেই অতীত যদি নিশ্চিহ্ন হয়, তাহলে তো আসলে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলার কথা বলা হচ্ছে। মানে আমি এটাই বুঝছি, উনি উনি যদি এটা না বুঝাতে চাইতেন, সেটা আমরা সবাই বুঝতাম, এটা নিয়ে এত আহ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না। আর সবাই এটা নিয়ে রিয়াকশনও করতো না। আর একটা ব্যাপার তো হচ্ছে, আপনার কি মনে হয়েছে বা এখন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না,
পক্ষের কেউ না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন যা করছেন, তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু আমরা যেটা শুনছি যে ১৯৭১ সালে উনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছেন। এরকম কিছু নিউজ আমার করা হয় নাই। তাহলে কেন জুলাই শহীদদের লাশ উত্তোলন করা হলো? এটা আসলে একটা কুযুক্তি। এটা মেইন কারণ হচ্ছে তারা তারা নিজেরাও জানে তারা ভিতরে কি করছে। তো এই সত্যটা যেন বের না হয়ে আসে সেজন্য তারা চাচ্ছে না যে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত। সবচেয়ে বড় যে যারা মারা গেছেন, মারা গেছেন, এটা তো সত্য, একজন মানুষ মারা গেছেন। তার পরিবারের কষ্টটা আমরা জানি। একটা মানুষ মারা গেলে পরিবারের যে কষ্ট, কষ্ট হয়। মারা যাওয়া নিয়ে যদি কোনো মিথ্যা প্রচারণা হয়, হ্যাঁ, পরিবারটার জন্য হ্যাঁ, আরো কষ্ট, পরিবারটার জন্য আরো কষ্ট, এম্বারাসিং পরিবারটা। সেটাই, প্লাস হচ্ছে সেটাই। আমরা ধর্মীয়ভাবে যদি দেখি, ধর্মীয়ভাবে যদি দেখি, ধর্ম হ্যাঁ, আমাকে সেই কথা বলে দেয় নাই। আমি এটা নিয়ে মিথ্যাচার করব। হ্যাঁ, হ্যাঁ, ধর্মীয়ভাবে হ্যাঁ। সেটা বলা যায় না। আচ্ছা তাবাসসুম, আমি একটা কথা বলি, এখন জেনারেশন এই যে আন্দোলনটা হয়েছিল চাকরির জন্য, চাকরিটা এত সোনার হরিণ, আর সরকারি চাকরিটা একটা সোনার হরিণ আমাদের বাংলাদেশে। সেই দেশে আপনি একজন তাবাসসুম, নিশ্চিত একটা চাকরি, নিশ্চিত একটা কেরিয়ার, কিভাবে কি সাহসটা করলেন সেটা, বা এর পরিণতি কি হতে পারে আপনার? আমি আসলে যখন প্রতিবাদটা করছিলাম ওই সময় আমি এত কিছু চিন্তা করি নাই। শুধু আমি যেটা চিন্তা করছিলাম যে আমি যদি আজকে এটার বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমি নেক্সট দিন তার পরবর্তী সময়গুলোতে আমি নিজের সামনেই দাঁড়াইতে পারি। আমি সবসময় চেষ্টা করি আইন মেনে চলার। লালমনিরহাট ডিসি অফিসে যদি খোঁজ নিয়ে দেখেন আমার স্টাফরাও হয়তো এটার এটার পক্ষেই কথা বলবে যে স্যার সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। তো আমি যদি আইনের ব্যত্যয় ঘটে সেটা তখন আমি নিজেকে স্ট্যান্ড করতে পারবো না। নিজের সামনেই দাঁড়াতে পারবো। তো আমার কাছে ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি এথিক্যালি রাইট কিনা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি পার্সোনালি ধর্মে বিশ্বাস করি। মানে আমার আমার নিজের ধর্মে বিশ্বাস করি। আমার মনে হয় যে পরবর্তী লাইফে আমাকে একটা জবাবদিহি করতে হবে। তো সেটার জন্য আমার যতই চ্যালেঞ্জ ফেস করতে হোক না কেন, আমার সত্য আর ন্যায়ের পক্ষেই কথা বলতে হবে। একটা সাময়িক চ্যালেঞ্জ আসবে, কিন্তু যেহেতু গড আছেন, তিনি আমাকে প্রোটেক্ট করবেন। আমার এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তো এই জন্য আমার ওইভাবে ভয়টাও হয় না। আহ বঙ্গবন্ধুকে যদি অপমান করা হয় এটা আমি নিতেই পারি না। সত্যি কথা, আমি বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত। আর পড়াশোনা করে এমন না যে আমার মাথায় ঢুকানো হয়েছে ফ্যামিলি থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে, এরকম কিছু না। আমার বিসিএস এর যখন ভাইবা আমি দিয়েছিলাম ওই টাইমটাতে করোনা ছিল, আমি একটা বিশাল সময় পাইছিলাম আহ, পড়াশোনা করার জন্য। তো আমি অনেক বই টই আহ, কিনেছি, ইতিহাসটা আমার জানারও আগ্রহ হয়েছে। আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অনেক প্রোপাগান্ডা আছে, ছড়ানো হয় যে উনি ক্ষমতার জন্য অনেক কিছু করেছেন, এগুলো প্রশ্ন জানার জন্য আমার অনেক বই টই পড়াশোনা করা হয়েছে। তো যখন পড়লাম তখন দেখলাম যে উনি আসলে আমাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করছেন, জেনুইনলি বাংলাদেশকে এতটা ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে এতটা ভালোবাসতেন, শেষ পর্যন্ত উনার লাইফ পর্যন্ত দিয়ে দিতেছে। উনি তো চাইলেই বঙ্গভবনে থাকতে পারতেন, মানে খুব টাফ প্রোটেকশনের মাঝখানে, কিন্তু কিন্তু সেটা থাকেন নাই। উনি ধানমন্ডি বত্রিশের মতো একটা অনিরাপদ বাসায় উনি ছিলেন। সে তো অনিরাপদই, উনাকে তো কেউ প্রোটেক্ট করতে পারে নাই ফাইনালি, উনাকে এবং ওনার যে পরিবারের সদস্যদেরকে। তো মানে আমার কাছে মনে হয় আমি এথিক্যালি রাইট। আমি হয়তো আইনের আইন অনুযায়ী রং হবো কিনা সেটা পরে দেখা যাবে, বাট আমি এথিক্যালি রাইট। আমার বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ হতেই হবে, না হলে তো আমি একটা অকৃতজ্ঞ মানুষ হয়ে গেল, তাই না? তো আমি যদি প্রতিবাদ না করতাম ওটা আমি তাহলে নিজেকে নিজে স্ট্যান্ড করতে পারতাম। এই জন্য আমি প্রতিবাদ করেছি। এখন এটার কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস, মানে আল্লাহ আমাকে প্রোটেক্ট করে থাকে। আগামীতে কি করতে চান আপনি? আগামীতে আমার এখন সামনে আসলে ওয়ে আছে পড়াশোনা, মানে দেশের বাইরে যে পড়াশোনা করা।
আহ আমার তো মাস্টার্স কমপ্লিট, এখন যদি পিএইচডি করা যায় তাহলে সেটা। আর না হলে দেশে কোনো সফটওয়্যার ফার্মে যদি আমি ঢুকতে পারি সেটা একটা, কিন্তু আমার মনে হয় না এখন আমাকে নিবে, কারণ আমার তো অনেকদিন যাবত প্র্যাকটিস নাই। আর দেশের বাইরে যাওয়ার ব্যাপারেও আমার কিছু ঝামেলা আছে, কারণ হচ্ছে সেটা একটা মামলা আছে, আর বাবা জামিনদার। তো এই মুহূর্তে আমি যেতে পারবো কিনা সেটাও জানি না, একটু আনসার্টেইনই আছে। এখন দেখা যাক আমি আসলে কি করবো। ঘরে বসে ফ্রিল্যান্সিং আমি করতে পারি, আমি এখনো জানি না, শিওর না আমি আপাতত। এবং ফেরত পাবেন এটা, সরকারি চাকরিতে ফেরত পাবেন এটা আর মনে করেন না আপনি, তাই না? এটা বুঝিনি, ফেরত পাবো কিনা মনে করছি কিনা। হ্যাঁ। হ্যাঁ, সরকারি চাকরি ফেরত পাওয়ার চিন্তাও আমি করছি না আসলে। আমার মনে হয় যে আমার মুভ অন করে ফেলতে হবে। আহ কারণ ওটার জন্য আমার বসে থাকলে তো হবে না, লাইফ তো আর বসে থাকে, থেমে যায় না। মানে একটা চ্যালেঞ্জ আসলো, আপনি আপস এন্ড ডাউনস আছে লাইফে, আমার এখন ডাউনস চলতেছে, তো আমাকে আবার আপে যেতে হবে। তো এর জন্য আমার ভবিষ্যতে কি হবে, সরকারি চাকরি ফেরত পাবো কিনা এটার জন্য ওয়েট করে থাকলে আমি আবার ডিপ্রেশনে পড়ে যাবো। আমি আমার মতো একটু আমার দিনগুলা পাস করতেছি, দেখি আমি এমনি চেষ্টা আপনি কি করবো। ধরনের সরকার চান বাংলাদেশে? আমি হচ্ছে আমি বাংলাদেশের সরকার চাই, যে সরকার আহ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, 100% ধারণ করবে। তারপর হচ্ছে আহ বাংলাদেশের গণতন্ত্রটাকে আপলিফট করবে, দেশের উন্নয়নের জন্য চেষ্টা করবে, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, ডেডিকেটেড, আহ মানে সরকার প্রধান এবং সরকারে যারা থাকে তারা ডেডিকেটেডলি কাজ করবে। তারপর হচ্ছে আহ আরেকটা আরেকটা আমার ইয়ে ছিল যে দুর্নীতি দুর্নীতি যেন আহ একদম জিরোতে চলে আসে। আসলে দুর্নীতি জিরোতে আনা তো কোনোভাবেই সম্ভব না, দুর্নীতি কেউ না কেউ করবেই, বাট একদম জিরো টলারেন্স যাতে থাকে, এটাই। আর দেশের মানুষকে আসলে আমি খুব ভালো আছে, হ্যাপি আছে, একটা উন্নত দেশ যেরকম থাকে সেরকম দেখতে চাই। বাংলাদেশ 54 বছর হয়ে গেছে স্বাধীনতার পর, যদি দুর্নীতিটা না থাকতো, যদি নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু চলতো, মানে আইন মেনে সবকিছু চলতো, তাহলে এতদিনে কিন্তু বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হয়েই যেত। যেমন বঙ্গবন্ধু যেমন যখন ক্ষমতা নিয়েছিলেন 1972 সালে উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, এবং 73 সালে নির্বাচনেও উনি জয়লাভ করে প্রধানমন্ত্রী হওয়ার পর, উনাকে কিন্তু কেউ সহযোগিতা করে নাই, সাহায্য করে নাই। উনি কিন্তু একটা আহ বক্তৃতায় বলেছিলেন যে সবাই পায় আহ সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো চোরের খনি কিন্তু এখনো আছে, তো এটা কিন্তু শেষ হয়ে যায়নি। তো আমাদের ওভারঅল শুধু আমরা সরকারের দিকে তাকায় থাকলে হবে না, আমরা যারা জনগণ আছি আমাদেরও মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদেরও মানে এথিক্সটাকে প্র্যাকটিস করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার করে কাজগুলো করতে হবে প্রত্যেকটা মানুষের। এই এরকম আমি সরকারকেও এরকম চাই, দেশের জনগণকে এরকম চাই। সরকার একা পারবে না, সরকার যতই চেষ্টা করুক একা পারবে না, মানুষের যদি মেন্টালিটি চেঞ্জ না হয়। একটা জিনিস আপনাকে আমি প্রশ্ন করিনি, অনেকের আগ্রহ আছে জানার জন্য। আপনার পড়াশোনা, পারিবারিক ঐতিহ্য একটু শেয়ার করবেন আমাদের? আচ্ছা, আমার আহ বাড়ি হচ্ছে মানে একদম পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে নেত্রকোনা, পূর্বধলা উপজেলার নরসিংপুর গ্রামে আমাদের বাড়ি, কিন্তু ওখানে আমরা কেউ থাকি না। আহ আমার জন্মের আগে আমার বাবা মাইনসে চলে আসে। আমার জন্ম হয় মাইনসিংয়ে, সিএমএইচে আমার জন্ম হয়, তখন আমার বাবা ক্যাডেট কলেজে কর্মরত ছিলেন শিক্ষক হিসেবে। তারপর আমার বাবা যখন বিসিএস হয় তখন সরকারি চাকরিতে যোগদান করেন। তারপর আমার বাবার বিভিন্ন আহ, জায়গায় পোস্টিং হয়, বাট আমার মারও আবার চাকরি আছে এখন। তো উনি হাজি কাশিম আলী মহিলা কলেজে ম্যাথ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমরাও সবসময় মাইনাসে ছিলাম। আমি শুরুতে আহ বিদ্যাময় স্কুলে পড়াশোনা করেছি, এরপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশোনা করেছি, ওখান থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছি। এরপর পরীক্ষা দিলাম, শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
এরপর হচ্ছে আহ এরপর তো আমার লাইফে একটা 2.5 বছরের একটা টাইম যায়। আমি আসলে বিয়ে করেছিলাম, ওখান থেকে সেপারেশন হয়। এরপর আমি বিসিএস পরীক্ষার জন্য ইয়া করি, মানে চেষ্টা করি। আমার বাবাই আসলে জোর করে ভর্তি করায় কোচিং এ, যে কোচিং করো, বিসিএস টা দাও, আহ দেখো। পরে কোচিং এ ক্লাস করতে করতে আমার মনে হয় যে আমার আসলে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া উচিত, কারণ এখানে অনেক অথরিটি আছে দেশের জন্য কাজ করার, অথরিটিটা আমি পাবো। তো অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট চয়েস ছিল সবসময়। তারপর পরীক্ষা দিলাম, 24তম বিসিএস হয়ে গেল। 41 দিয়েছিলাম, 43 দিয়েছিলাম, আমি আর কিন্তু কোনো সরকারি চাকরির পরীক্ষা দিইনি। তো যে উপজেলায় আপনার বাড়ি পূর্বদলা, হ্যাঁ, সেই উপজেলায় তো খুব নামকরা একটা লোক আছেন কিন্তু। সেই উপজেলা থেকে উপজেলায় উনার বাড়ি। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন, কর্নেল তাহের। তার কারণ কথা শুনে হ্যাঁ, অনেক ভালো। ওনার কথা শুনেছি। এবং উনি এমন একটা ব্যক্তি বাংলাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের, মুক্তিযুদ্ধের হুম, সময় উনার একটা পা উম বা ক্ষতিগ্রস্ত হয়, উড়ে যায় পাটা। এবং সেই পৃথিবীর ইতিহাসে কোনো পঙ্গু মানুষকে, শারীরিক প্রতিবন্ধী মানুষকে ফাঁসি দেওয়ার কোনো নজির নাই কিন্তু। এই একটা না, মানুষ, এই একটা মানুষ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে হত্যা করা আগে হয়েছে। পাশে খুবই খুবই সেটা খুবই দুঃখজনক। এটা আসলে আমাদের জাতির জন্য লজ্জার, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আর বন্ধুত্ব বরণ করেছিলেন যুদ্ধ করতে গিয়ে, এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে। লজ্জাজনক ব্যাপার আসলে। আচ্ছা, উর্মি, আপনার এই যে এখন যে আইনি লড়াই যেটা, এই আইনি লড়াইয়ে আপনি কারো হেল্প পাচ্ছেন আপনি? না একা একা লড়ছেন এটা? না না, একা একা না, আমি হেল্প পাচ্ছি। আহ আমার হচ্ছে আমার লয়ার মেহেদী হাসান পাটোয়ারি ভাই। তো আমি আসলে কাদের ঠিক হেল্প পাচ্ছি এটা সরাসরি রিভিল করতে চাচ্ছি না, কারণ তাদের ওপর মব ভায়োলেন্সের শিকার হতে পারেন কিনা। তবে মেহেদী হাসান পাটোয়ারি ভাই হচ্ছে নাগরিক হওয়ার চেষ্টা করেন। আপনার প্রত্যেকেই যদি সুনাগরিক হওয়ার চেষ্টা করেন, আপনারা যদি মনে বলেন যে আমরা আইন ভাঙবো না, আইন যতই কঠিন হোক কিন্তু আইন ভাঙবো না, সেটা যদি চেষ্টা করেন, দেশের জন্য সামগ্রিকভাবে ভালো হবে। আর বাংলাদেশের কথা আসলে আমি কি বলবো, যে প্রাইভেট সেক্টরটাতে জব হচ্ছে অনেকটা আহ, অনিশ্চিত। মানে আমাদের সরকারি চাকরিতে জব যাওয়াটা কঠিন, এটা কিন্তু একটা কথা বলাই আছে যে, কারণ অনেক তদন্ত করে তারপরে একটা মানুষকে জব থেকে সরাতে হয়। কিন্তু প্রাইভেট সেক্টরে আজকে বলতো কালকে লে অফ হয়ে গেল অনেকগুলো। তো এই যে জবের ইনসিকিউরিটিটা, এটার জন্য মনে হয় প্রাইভেট সেক্টরটা ওভাবে মানুষ যায়, কিন্তু তারপর সরকারি সেক্টরটাকে প্রেফার করে বেশি। আর বাংলাদেশ তো জনসংখ্যা অনেক বেশি, কর্মসংস্থানের অভাব আছে। কিন্তু দেশের বাইরে আবার উল্টা, যে আপনি একটা সাবজেক্টে পাশ করলেন, আপনাকে ওটার জন্য আপনার জব মোটামুটি রেডি আছে, ঠিক আছে, এরকমই তো, তাই না? তো হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সেটা রেডি নাই। এই জন্য বিভিন্ন সেক্টরে চেষ্টা করতে হয়। তো যতদিন বাংলাদেশে এরকম জনসংখ্যা বেশি থাকবে, কর্মসংস্থান কম থাকবে, ততদিন স্ট্রাগল করতেই হবে। আপনি যদি বিসিএস এ আসতে চান, সরকারি চাকরিতে আসতে চান, তাহলে আপনার অনেকটা স্ট্রাগল করে আপনার পড়াশোনা করেই আসতে হবে। অথবা যে কোনো প্রফেশনে যদি যেতে চান, মানে মোট কথা ডেডিকেশন থাকতে হবে যে কোনো কাজে যদি আপনি, এটাই। আর হচ্ছে জব সেক্টরে যাওয়ার পর ওইখানে আপনার স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা থাকতে হবে। না হলে কিন্তু যে প্রাইভেট সেক্টরে থাকলে আপনাকে যে কোনো টাইমে লে অফ করে দিতে পারে। আর যদি মনে হয় যে দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চান বা দেশের বাইরে আরো ভালো জব করতে চান, সেটাও আপনার স্বাধীনতা আছে এখানে। আসলে আমি পার্সোনালি কাউকে না করি না যে দেশেই থাকতে হবে, দেশের বাইরে যাওয়া যাবে না। প্রত্যেক মানুষেরই নিজের একটা ইচ্ছা থাকে, সে হয়তো একটা উন্নত দেশে থাকতে চায়। এটা এটা কিন্তু ভুল চাওয়া না, খারাপ চাওয়া না। তো যারা দেশের বাইরে আছে তারা হয়তো বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা তো বাংলাদেশের ওখানে একটা নাম। গেলে আবার ওখানে গেলে আবার যে আমার অভিজ্ঞতা আমি বলি, অনেকের অভিজ্ঞতা।
দেশের বাইরে গেলে দেশটাকে ফিল করা যায়। দেশটা যে কি জিনিস, হ্যাঁ? দেশটা ফিল করা যায়। দেশপ্রেমটা ইয়ে করা যায়, নানা কিছু। উর্মি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই অংশটা এখানে শেষ করব। আপনি নিরাপদে থাকবেন উর্মি। আপনার নিরাপত্তা হচ্ছে সবার বড় জিনিস, নিরাপত্তা থাকবেন। আপনি বেঁচে থাকলে আপনি অনেকের আদর্শের মতো বেঁচে থাকবেন। আপনি নিরাপদে থাকবেন। ভালো থাকবেন উর্মি। জি, দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।